বংশ জার্নি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। এর আগের পর্বে তোমরা দেখেছো আমরা হাওড়া থেকে গ্রুপ রাইড শুরু করে কোন রাস্তা দিয়ে কিভাবে পিয়ারডো বা ব্রিটিশ অ্যানসিয়েন্ট এয়ারবেস ক্যাম্প পর্যন্ত আসলাম। এই পর্বে তোমরা দেখতে পাবে আমরা এখান থেকে গনগনি কিভাবে পৌঁছাই এবং গিয়ে কি করি। যারা আগের ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশন বক্সে আগের পর্বের লিঙ্কটা দেওয়া রইল, গিয়ে দেখে নিতে পারো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, মূল্যবান মতামত তোমাদের কমেন্টস করে জানিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নিও বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বংশ জার্নি। তো বন্ধুগণ, এবার যাব গনগনি। তো এরকম মোড়েমের রাস্তা থেকে কিছুটা বেরোলে পারেই সামনে একটা পাকা রাস্তা পেয়ে যাব। কেমন লাগলো তোমাদের জায়গাটা বলো? আমার তো দারুণ লেগেছে, সত্যি আমার আগে জানা ছিল না জায়গাটা এত বড়, বিশাল জায়গা। মানে এখনও যে কোনো প্লেন ল্যান্ড করে দেওয়া যাবে, তবে এখন হয় না, এখন আর ব্যবহার হয় না জায়গাটা। সেই জন্যই আমরা ইজিলি আসতেও পারলাম, ড্রোনও ওড়াতে পারলাম। এই জায়গাটার নাম খড়িকাশুলি। এখান থেকে গনগনি প্রায় অলমোস্ট 12 কিলোমিটার, আর গুগল বাবাজি বলছে যে 20 মিনিট মতো সময় লাগা উচিত। রাস্তা যা টান রয়েছে মনে হচ্ছে তার আগেই পৌঁছে যাব। একদম টান রাস্তা, মাখন। এবার ভিউটা লাগছে দেখো। ও এখন যে ব্রিজটা ক্রস করছে এটা হলো শিলাবতী ব্রিজ। এই যে এই শিলাবতী নদী অ্যাকচুয়ালি গিয়ে হয়েছে রূপনারায়ণ নদী, ঠিক আছে? এখন দেখো জল কত শুকনো এখানটাতে, কিন্তু এটাই গিয়ে জয়েন্ট হয়েছে শিলাবতী আর দ্বারকেশ্বর মিলিয়ে হয়ে গেছে রূপনারায়ণ, যেটা কোলাঘাটের ওখান থেকে বয়ে যাচ্ছে। গড়বেতা এখান থেকে আর 4 কিলোমিটার, তার পাশেই পড়বে গনগনি। মোটামুটি পৌঁছেই গেছি। এই হলো গড়বেতা। এখান থেকে আমরা ডান দিক নিয়ে নেব। ডান দিকে গিয়ে এই রোডটা ধরে নেব, যেটা গনগনি যাচ্ছে। আর এখান থেকে 2.5 কিলোমিটার পরেই পড়বে গনগনি। তো এই জায়গাটা ভালো করে চিনে রাখো। অবশ্য গুগল ম্যাপে দেখিয়ে দেবে। গড়বেতা মোড় থেকে থানার যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তা কিছুটা গেলে পরেই পেয়ে যাবে গনগনি। চলে আসলাম ফাইনালি ফ্রেন্ডস। আমরা গড়বেতা থেকে জাস্ট 2.5 কিলোমিটার ভেতরে গনগনিতে চলে এসেছি। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনে এই দিকটাতে যেটা দেখালাম শিলাবতী ব্রিজ, ওই নদীটাই এটা। সিঁড়ি করা রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নামা যায়। একজনের সাথে আলাপ করে দিই, আমার সাথে আরেকজন রাইডার দাদা এসছেন। ইনারও একটা চ্যানেল রয়েছে ইউটিউবে, চ্যানেলের নাম রাইড উইথ সুবীর। তো সাবস্ক্রাইব করে দিও, আর ইনার চ্যানেলটাও দেখো। অন্যরকমভাবে ব্লগটাকে দেখতে হবে। নিচে গিয়ে কি দেখবো সেটা সঙ্গে থাকো, দেখতে হবে। এদিক থেকে সিঁড়ি দিয়ে আমরা নিচে নামছি এখন। অনেকটা, আরে বাহ, জায়গাটা দেখো। নামতে কষ্ট হচ্ছে, তাহলে উঠতে কেমন কষ্ট হবে? সিঁড়ি দিয়ে এইভাবে আমরা নামলাম।
সামনে এগোচ্ছি। আমার ডান দিক থেকে বয়ে যাচ্ছে, ওই দিক থেকে শিলাবতী নদী। আর এই ল্যান্ডস্কেপগুলো এরকমভাবে হয়েছে। আমেরিকার অ্যারিজোনায় পাথুরে জমির মধ্যে দিয়ে বয়ে গেছে কলোরাডো নদী। আর সেই নদীর জলে পাথর ক্ষয় হয়ে তৈরি হয়েছে আশ্চর্য এক ভূমিরূপ, নাম গ্র্যান্ড ক্যানিয়ন। আর সেই অদ্ভুত গিরিখাত দেখতে সারা পৃথিবী থেকে বহু মানুষ প্রতি বছর ছুটে যান সেখানে। আর তারই মিনিয়েচার ভার্সান রয়েছে আমাদের এই বাংলায়, পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছেই অবস্থিত গনগনিতে। অ্যারিজোনার জায়গায় গনগনি এবং কলোরাডো নদীর জায়গায় শিলাবতী নদী। গড়বেতার কাছে গনগনিতে নদী পার ক্ষয়ে গিয়ে তৈরি হয়েছে বিস্তৃত জারভাইন। ছোটখাটো ক্যানিয়ন বললেও ভুল হবে না। লাল ও গেরুয়া মাটির নানান ভাস্কর্যের অপূর্ব দৃশ্য তোমাদের আমেরিকার অ্যারিজোনার কথা মনে করিয়ে দিতে পারে এক লহমায়। সেই একই রকম পরিবেশ। কলকাতা থেকে মাত্র 178 কিমি দূরত্ব, গাড়িতে ঘন্টা দুয়েক সময় লাগে। শিলাবতী নদী তার চলার পথে এই ভূমিরূপ তৈরি করেছে, কোথাও গুহা, কোথাও আবার অজানা কোনো প্রাণীর মুখ। পুরুলিয়ার মানভূমি থেকে উৎপন্ন হয়ে রাঢ় অঞ্চলের উপর দিয়ে এঁকে বেঁকে চলা দ্বারকেশ্বর নদীর সাথে গিয়ে মিশেছে এই শিলাবতী নদী এবং নাম নিয়েছে রূপনারায়ণ। পাথুরে পথ পেরিয়ে নেমে আসা যায় এই শিলাবতী নদীর পাড়ে। কোথাও হাঁটু জল, কোথাও আবার কোমর পর্যন্ত। আদতে শান্ত নদী। শীতের সকালে নদী ও ক্যানিয়নের এক অপূর্ব রূপ দেখা যায়। এই সময় অনেক পাখিও দেখা যায়। নদী বুকে জেগে উঠেছে চড়া। ওই চড়াতেই স্থানীয় মানুষ চাষবাস করেন। তবে বর্ষার সময় এর রূপ ভয়ঙ্কর। বর্ষার সময় শিলাবতী নদী এই 70 ফুট গিরিখাত দিয়ে বয়ে যায়, কিন্তু বর্ষাকাল শেষ হলে জল নেমে গিয়ে গিরিখাতের আসল সৌন্দর্য প্রকাশ পায়। গরমকালে নদীটি হেঁটে পার হয়ে ওপারে যাওয়া যায় সহজেই। নদীর এক পারে দাঁড়িয়ে গনগনির দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। আর নদীর ওপারের গ্রামের নাম ভিনগড়। কথিত আছে পাণ্ডবরা তাদের অজ্ঞাতবাসের সময় এখানে এসেছিলেন। স্থানীয় মানুষদের বিশ্বাস এবং লোককথা অনুযায়ী একদিন যুধিষ্ঠির নদীর পাড়ে এক ব্রাহ্মণকে বসে কাঁদতে দেখেন। যুধিষ্ঠির তাকে তার কান্নার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, নদীর ওই পারে বিশাল এক রাক্ষস আছে, নাম বক। সে প্রতিদিন একজন করে গ্রামের মানুষকে আহার হিসাবে গ্রহণ করেন। আজ তার পালা। তো যুধিষ্ঠির সেই কথা শুনে ভীষণ রেগে যান এবং রাক্ষসকে বধ করার জন্য ভাই ভীমকে পাঠান। তারপর প্রবল যুদ্ধ হয় রাক্ষস ও ভীমের মধ্যে। এই যুদ্ধের ফলে গনগনির এই ক্যানিয়নের সৃষ্টি হয়। শুধু লোককথা নয়, ঐতিহাসিক গুরুত্বও কম নয় এই জায়গাটি। চুয়ার লায়েক বিদ্রোহের অন্যতম নায়ক অচল সিংহ তার দলবল নিয়ে আস্তানা গেড়েছিলেন গনগনির গভীর শালবনে। রপ্ত করেছিলেন গেরিলা যুদ্ধ কৌশল। ইংরেজদের ব্যতিব্যস্ত করে তুলেছিলেন। ইংরেজ বাহিনী কামান দেগে জ্বালিয়ে দিয়েছিলেন গোটা শালবন। তবুও দমানো যায়নি অচলকে। চোরাগোপ্তা আক্রমণ চালিয়ে যান ইংরেজদের ওপর ক্রমাগত। অবশ্য শেষ রক্ষা করতে পারেননি। বগরির শেষ রাজা ছত্রসিংহ ধরিয়ে দেন অচল সিংহকে। এই গনগনির মাঠেই অচল সিংহ এবং তার সঙ্গীদের ফাঁসি দিয়েছিলেন ইংরেজরা। নদীর ক্ষয়ের ফলে ল্যাটেরাইটে তৈরি হওয়া অদ্ভুত সুন্দর প্রাকৃতিক ল্যান্ডস্কেপ দেখতে দূর দূরান্ত থেকে লোকজন আসে এই গনগনিতে। সূর্যোদয় আর সূর্যাস্তের সময় গনগনির রূপ সবচেয়ে সুন্দর। যারা ট্রেনে করে আসতে চাও, হাওড়া ও শালিমার থেকে গড়বেতা পর্যন্ত ওই ঘন্টা আড়াই তিনেকের পথ। আর যেসব ট্রেন খড়গপুর থেকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে যায়, সেই পথে গড়বেতা স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে রিক্সা অথবা টোটো করে কলেজ মোড়। আর কলেজ মোড় থেকে গনগনি 1 থেকে 1.5 কিলোমিটার। প্রাকৃতিক শোভা দেখতে দেখতে হেঁটেই পৌঁছে যেতে পারো। এছাড়া হাওড়া স্টেশন, ধর্মতলা, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গা থেকে এখানে নিয়মিত বাস চলাচল করে। আর যারা গাড়িতে আসবে তারা হাওড়া থেকে NH6 ধরে পাঁশকুড়া, ঘাটাল ও চন্দ্রকোনা রোড হয়ে গড়বেতায় চলে আসতে পারো। গনগনিতে থাকার বিশেষ কোনো জায়গা নেই। সম্প্রতি পর্যটন দপ্তরের উদ্যোগে একটি পর্যটক আবাস ও
ওয়াচ টাওয়ার তৈরির পরিকল্পনা চলছে। কাজ এগোলেও সেগুলি পুরোপুরিভাবে কবে ব্যবহার করা যাবে সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই এখনো। তাই অধিকাংশ পর্যটক রাত্রিবাস করেন গড়বেতায়। গড়বেতায় থাকার জন্য ছোট বড় অনেক হোটেল আছে, একটা ধর্মশালাও আছে, সেখানেও থেকে যান অনেকে রাত্রিবেলা। এছাড়া চন্দ্রকোনা, বিষ্ণুপুর, মেদিনীপুর থেকেও ঘুরে নিতে পারো গনগনি খুব সহজেই। আমি নিচের ডেসক্রিপশানে এই জায়গাটির গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে রাখলাম তোমাদের সুবিধার জন্য। তো বন্ধুস অ্যান্ড বান্ধবীস, এখন আমরা গনগনি গ্র্যান্ড ক্যানিয়ন থেকে বেরিয়ে যাচ্ছি। অনেকটা হাঁপিয়ে গেছিলাম নিচে নেবে, তাই উঠে আধ ঘন্টা মতো ওই একসাথে 20-25 জন থাকলে যেটা হয় আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দিয়ে এবার আমরা বেরিয়ে পড়লাম। দেখা যাক নেক্সট কোথায় হিট করি, সঙ্গে থাকো। আগে সমস্ত রাইডার ভাইরা রয়েছে। দিনটা ভালোই কাটলো। প্রথমে জয়পুর জঙ্গল, তারপরে ব্রিটিশ অ্যানসিয়েন্ট, তারপরে গনগনি। আর একসাথে অনেকে মিলে তো বোর্ড লাগার কোনো সিন নেই। এক একজনের এক এক মন্তব্য, কখনো হাসি, কখনো ইয়ার্কি। এখান থেকে আমাদের বেশ কিছু রাইডার রয়েছে যাদের এখনও লাঞ্চ হয়নি। তো কোথাও যাব, গিয়ে একটু লাঞ্চ টাঞ্চ করব। ওরে বাবা, একই রাস্তা রে, বেশ তো দিব্যি ভালো রাস্তায় ছিলাম। এখন যে রাস্তা ধরে এগোচ্ছি, এই রাস্তাটা সোজা গিয়ে হিট করে খড়গপুরে। এখানে একটা স্পট রয়েছে প্রয়াগ ফিল্ম সিটি। প্রয়াগ ফিল্ম সিটি তোমাদের কারেন্ট ইনফোটা দিয়ে দিই। ইচ্ছা ছিল প্রয়াগ ফিল্ম সিটিতে 25-30 জন রয়েছি তো। আর যেটা এখনকার সিস্টেম, ওখানে ফিল্ম সিটিতে ঢুকতে গেলে টিকিটের দাম, প্রবেশ মূল্য পার হেড 500 টাকা করে দিয়েছে শুনলাম আমি। আর মোটামুটি 3-4 ঘন্টা ঘুরে দেখার মতো জায়গা রয়েছে। তো আমরা অতটা সময় হাতে নেই যে একটা ফিল্ম সিটির ভেতর 3-4 ঘন্টা ঘুরবো। শীতের বেলা তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো প্রয়াগ ফিল্ম সিটিকে আমরা স্কিপ করে দিয়েছি। আর তারপর সামনে পড়বে গোপগড় জঙ্গল। যদিও টোল গেট, কিন্তু কোনো কাউন্টার নেই, কাউন্টারহীন টোল গেট। হয়তো ভবিষ্যতে কাউন্টার বসবে, বানিয়ে রাখা রয়েছে। এই টোল গেটটার নাম কি কেউ যদি জানো একটু কমেন্টস করে জানিয়ে দিও। রাস্তাঘাটে বেরোই জানা থাকলে সুবিধা হয়। যেটার ভয় করছিলাম সেটাই হলো, রেলগেট পড়ে রয়েছে, তো আমাদের দাঁড়াতে হবে, কিছু করার নেই। রাঁচি, হাবড়া, পুরুলিয়া, এটার জন্যই এতক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা। তো বন্ধুরা, সিন এটাই যে আমরা গনগনিতে অনেকটাই টাইম কাটিয়ে ফেলেছিলাম, ওই জন্য দুপুরের লাঞ্চটা করা হয়নি। তাই এই চন্দ্রকোনা রোডের ওপরেই এক জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ, নাস্তা যাই বলো না কেন করে নিলাম। তো ইচ্ছা ছিল গোপগড়ে যাওয়ার, তো ওটা স্কিপ করে দিচ্ছি। তো বন্ধুরা, সব শুরুরই একটা শেষ হয়। শীতের বেলা সন্ধে খুব তাড়াতাড়ি হয়ে গেল, তাই একটা দুটো স্পট আমাদের ছেড়ে যেতেই হলো। তো এখন আমরা সোজা যাচ্ছি যে যার বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে পারে একটা লাইক করে দিও, শেয়ার করো। আর খুব ভালো লাগলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।